আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প, এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। দর্শক, শীতকালে পুকুর যে প্রাকৃতিক খাদ্যের একটা ব্যাপার থাকে, অনেক চাষি ভাই আমাকে ফোন কল করেন এবং আপনারা বলেন যে শীতকালে নাকি পুকুরে প্রাকৃতিক খাবারটা আপনারা ঠিকঠাক মতো রাখতে পারেন না, পুকুরের পানির কালার ঠিক রাখতে পারেন না। তো আজকে আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো যে আমরা যে প্রাকৃতিক খাবারের ডোজ করি সেইগুলাতে পুকুরে কি রকম আসলে খাবার হয়। দেখেন, মাছ চাষের বিষয়টা হচ্ছে অনেকেই আসলে অনেক ফর্মুলায় করে। কেউ কেউ পুকুরে সার ব্যবহার করেন, কেউ কেউ পচা গান্ধা ব্যবহার করেন, কেউ কেউ প্রোবায়োটিক ব্যবহার করেন। তবে আমাদের যেটা বিষয়, আমার যে মাছ চাষ ব্যবস্থাপনা এবং আমার যে থিওরি, আমি প্রাকৃতিক বিষয়গুলোর পাশাপাশি আমি কোয়ালিটিতে আসলে গুরুত্ব দেই। আমার চিন্তা ভাবনা হচ্ছে যে মাছগুলো আমরা উৎপাদন করব, এই মাছগুলা মানুষ খাবে, মানুষের এই মাছগুলা খেয়ে এইগুলা তাদের স্বাদ পেতে হবে। তারা যে স্বাদের আশায় মাছগুলো বাজার থেকে কিনে নিয়ে যাবে, সেইটা যদি আসলে প্রপারভাবে না পায়, তাহলে এই বিষয়টা আসলে ঠিক থাকবে না বা ভালো দেখাবে না। এই বিষয়টা মাথায় রেখে মাছের স্বাদের কথা চিন্তা করে আমরা কিন্তু আমাদের কোনো বাণিজ্যিক মাছ চাষের পুকুরেই আসলে ওইভাবে সার ব্যবহার করিই না। ওইভাবে বলতে আমরা করিই না টোটালি। আমরা যখন পুকুর প্রস্তুত করি তখন শুধুমাত্র একবার সারটা ব্যবহার করি, আর তাছাড়া কখনোই আমরা পুকুরের সার ব্যবহার করি না। হারভেস্ট যতদিন শেষ না হবে, আবার নতুন করে যতদিন পর্যন্ত আমরা পুকুর প্রস্তুত না করব ততদিন পর্যন্ত আমরা সার ব্যবহার করি না। অনেক আগে আমরা যখন মাছ চাষ শুরুর দিকে, তখন আমরা সার ব্যবহার করে দেখেছি যে সার ব্যবহার করে মাছের যতটুকু উৎপাদন হয় তার থেকে যখন আসলে বিপদ হয়ে যায়, যেমন ধরেন যে পুকুরে গ্যাস, অ্যামোনিয়া থেকে শুরু করে ফাঙ্গালি ইনফেক্ট, এগুলার আসলে সার একটা অন্যতম দায়ী থাকে এটার জন্য। তো দেখেছি যখন ওরকম ভাবে আসলে আমরা ক্ষতিগ্রস্ত হই, তখন যেই লেভেলের আসলে আমাদের উৎপাদন আসে তার থেকে অনেক বেশি পরিমাণে আসলে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আর পাশাপাশি আমি যখন থেকে আমার চাষ ব্যবস্থাপনা কিছুটা সম্প্রসারিত করেছি, তখন থেকেই আসলে কোয়ালিটি নিয়ে আমি কাজ করতেছি। আমি শুরুর দিকটা থেকে আসলে কোয়ালিটি নিয়ে কাজ করতে আমার বেশ পছন্দ। তো মানুষের জন্য কাজ করার ভিতরে একটা মজা আছে। আর আল্লাহ পাক যদি আসলে বরকত দেন, যদি আসলে এখান থেকে অনেক সম্পদ বাড়ায় দেন, সেটা তিনি যে কোনোভাবেই দিতে পারেন। সেটা আমরা যে ওয়েতেই আসলে কার্যক্রমটি সম্পন্ন করি না কেন, আল্লাহ চাইলে দিতেই পারেন। তো এই জন্য সবার প্রতি অনুরোধ থাকবে, যারা আসলে মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন অবশ্যই কোয়ালিটি নিয়ে কাজ করবেন। তো দর্শক, আমাদের আজকের ভিডিওর যে মূল আলোচনার বিষয়, এই যে আমরা আমাদের পুকুরগুলাতে কিরকম ভাবে আসলে প্রাকৃতিক খাদ্য তৈরি করি। দেখেন, আমি প্র্যাকটিক্যালি আজকে আপনাদেরকে একটা জিনিস দেখুন, আমার এই পুকুরের পানিটা দেখুন, একেবারে মানে কেমন কালারটা, নীল নীল টাইপের, একদম টকটকে নীলও না। ভিডিওতে যদিও সবসময় একটু বেশি দেখা যায়, তবে একটা কথা আপনারা মনে রাখবেন, ভিডিওতে যতটা দেখছেন এতটাও না, তবে মোটামুটি ভালো একটা কালার আছে। এই পুকুরটাতে দেখেন প্রচুর পরিমাণে পানির কালার নীল। এই পাশের পুকুরটাতে দেখেন, এইটাই প্রাকৃতিক খাদ্য বেশি হয়েছে। এটা একটু খেয়াল করে দেখেন, ভিডিওর যে মিডিয়াল দিকটা, একটু মিডিয়াল, এই মিডিয়ালটাতে আমার আঙুলের মাথায় একটু খেয়াল করেন, দেখেন এইখানটাতে কিন্তু পানির কালারটা সাদা সাদা টাইপের। ওই দূরত্বটাতে খেয়াল করেন, আমার আঙুলের মাথায় দেখেন পানির কালারগুলো সাদা। এইখানটাতে দেখেন পানির কালারটা কিন্তু সাদা। এইখানটাতে দেখেন, ঠিক আমার আঙুলের মাথায় খেয়াল করুন, দেখুন কালো কালো চাকচাক হয়ে আছে। ওই আঙুলের মাথায় দেখেন পানির কালারটা সাদা সাদা টাইপের, সাদা বলতে আসলে হালকা হালকা নীল নীল টাইপের। আমার ঠিক আঙুলের মাথায় দেখুন কালো কালো চাকচাক হয়ে আছে। ঠিক ক্যামেরার সামনে দেখুন, পানির কিনারা দিয়ে দেখুন, একেবারে পানির কালার চাকচাক চাকচাক, কালো না, ঠিক বাদামি কালার এটা। হ্যাঁ, একেবারেই টোটালি বাদামি কালার। এইটার অর্থ হচ্ছে যে আমাদের এই পুকুরে আমরা যে প্রাকৃতিক খাবারের ডোজ করেছি, প্রচুর পরিমাণে আসলে জুপ্লাঙ্কটনের ডিম দিয়েছে এই পুকুরটাতে, এবং সেই ডিমগুলো ফার্টিলাইজ হয়েছে। সেইগুলা এখন সূর্যের আলো উঠেছে, এখন তো আসলে শীতকাল, এই সূর্যের আলোর কারণে সেইগুলা একটু উপরে চলে এসেছে এবং উপর থেকে পানির ঠিক কিছুটা নিচে। হ্যাঁ, একেবারেও নিচে না, আবার একেবারে উপরে না, ঠিক একটু মোটামুটি পানির কিছুটা নিচে আর কি, মিডলে বলতে পারেন যে পানি থেকে 4 আঙ্গুল নিচে, এরকম একটা অবস্থাতে চাকচাক চাকচাক, জায়গায় 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 চাকচাক হয়ে আছে। দেখুন, এইগুলা সব হচ্ছে প্রাকৃতিক খাদ্য। প্রচুর রকমের প্রাকৃতিক খাদ্য হয়েছে আমার এই পাশের পুকুরটা। এইটার পানির কালার
মাশাআল্লাহ এই শীতের সময় এই প্রচণ্ড শীতের ভিতরেও মোটামুটি ভালো সবুজ কালার আছে। হ্যাঁ, এই সবুজ কালারটা কিন্তু কয়েকদিন পরে আর থাকবে না, মোটামুটি 7-8 দিন বা 10 দিন পরে এই সবুজ কালারটা কিন্তু এই পাশের মতো হয়ে যাবে। এই পাশে যেমন দেখেন যে এই পাশের পানির কালারটা কিন্তু দেখেন একেবারে চাকচাক বাদামি কালার হয়ে আছে, মানে জুপ্লাঙ্কটন যে ফার্টিলাইজ হয়েছে, নতুন ডিমগুলা যে প্রচুর পরিমাণে ফার্টিলাইজ হয়েছে সেইগুলো এরকম কালো কালো হয়ে আছে, এইগুলো একদম টোটালটাই মাছের খাবার। এবং এই পাশেও ফার্টিলাইজ হচ্ছে, আগামী 1 সপ্তাহের ভিতরে বা 3-4 দিনের ভিতরে এই পাশের মতো এরকম কালো কালো চাকচাক হয়ে যাবে। এবং আমার এই পাশের যে পুকুরটা, এই পুকুরটার পানির কালার দেখেন একেবারে যদি বলি যে টকটকে নীল হয়ে গিয়েছে। এবং একটা কাশেম ভাই প্লেট আছেন না, একটু পানি উঠান তো। দেখেন আসলে ফাইটোপ্লাঙ্কটন কিন্তু আমাদের মূল উদ্দেশ্য না, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে জুপ্লাঙ্কটন তৈরি করা। আমি একটু দেখেন এই যে কাশেম ভাই আপনাদের সামনে কিন্তু পানি উঠে আনতে, একটু খেয়াল করেন তো। আমার আসলে মোবাইলের ক্যামেরা, আপনারা বুঝতে পারবেন কিনা আমি জানি না। দেখেন তো এইগুলা কি, আপনাদের কি মনে হয় এগুলা কি? এইগুলাই হচ্ছে জুপ্লাঙ্কটন। এই জুপ্লাঙ্কটন তৈরি করার জন্যই আসলে আমাদের এত কষ্ট, আমাদের এত প্রাকৃতিক খাবারের ডোজ। আর এইগুলাই হচ্ছে প্রাকৃতিক খাদ্য। প্রাকৃতিক খাদ্য মানে কিন্তু মাছকে আসলে সবুজ কালার অর্থাৎ ফাইটোপ্লাঙ্কটন দেওয়া না। এই ফাইটোপ্লাঙ্কটনটা আমরা তৈরি করি কেন? ফাইটোপ্লাঙ্কটনটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে এই যে জুপ্লাঙ্কটন এইটা তৈরি করা, ধারণা ছাড়া। দেখেন এগুলা কিন্তু একেবারে ক্ষুদ্র 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 সাইজের, এগুলো একদম দেখতে গিনি গিনি টাইপের, মানে সুজি আছে না, বাচ্চারা যে সুজি খায় ওই সুজির থেকেও কিন্তু ছোট ছোট। ধরেন প্লেটটা, হ্যাঁ, এইগুলাই জুপ্লাঙ্কটন। দর্শক প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে দেখালাম যে আজকে আসলে প্রাকৃতিক খাদ্য কিভাবে হয়। দেখেন আমি তো অনেক ভিডিওতে একটা কথা বলি যে আপনারা কোয়ালিটি নিয়ে কাজ করেন, প্রাকৃতিক খাদ্য তৈরি করার জন্য কেউ কেউ সার দেন, ফেলে দেন। আরেকটু আনেন তো, এটা ফেলায় আবার 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 অন্য একটা জায়গা থেকে নিয়ে আসেন। সারা পুকুরে এরকম না চারপাশে? আচ্ছা তাহলে আরেকটা জায়গা থেকে নিয়ে আসেন। তো দেখেন দর্শক, অনেক চাষি ভাইরা আসলে অনেক পদ্ধতি অবলম্বন করেন। কেউ কেউ দেখা যায় যে পুকুরে সার এইখান থেকে তো একবার আনলেন, ওই দিক থেকে আনেন, দেখি সব জায়গায় আছে কিনা এরকম পোকা। তো অনেক চাষি ভাই কি করেন যে ইউরিয়া সার আটা দেন, অনেক চাষি ভাই কি করেন বস্তায় বস্তায় পুকুরে সার দেন, অনেক চাষি ভাই দেখা যায় যে পুকুরে কি বলে ওইটাকে যে পচায়ে অনেক কিছু দেন। কিন্তু দেখেন ভাই আমরা কিন্তু ওইরকম কিছুই দেই না। আমরা কিভাবে আসলে প্রাকৃতিক খাবারের ডোজ করি এই বিষয়ের উপর কিন্তু আমার চ্যানেলে একাধিক ভিডিও আছে, তারপরও আজকের ভিডিওতে আমি আবার বলে দিব। আগে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই, পরে বলতেছি। দেখতে পাচ্ছেন দর্শক, দেখেছেন যে কি পরিমাণ আসলে জুপ্লাঙ্কটন উৎপাদিত হয়েছে, হিউজ পরিমাণে জুপ্লাঙ্কটন উৎপাদন হয়েছে আলহামদুলিল্লাহ। প্লেট দিয়ে একটু পানি উঠাচ্ছে, ফেলে দেন, সারা পাশেই তো এরকম, তাই না? প্লেট দিয়ে পুকুর থেকে একটু পানি উঠাইছে, তাতেই যদি এই অবস্থা হয় তাহলে সারা পুকুরে আসলে কি পরিমাণ আমার জুপ্লাঙ্কটন উৎপাদিত হয়েছে একবার চিন্তা করে দেখেন তো। এবার আসেন যে এইগুলো আমরা কিভাবে করি। আমি অনেক ভিডিও এই বিষয়ের উপর দিয়েছি, আর একই ভিডিওটা সব দর্শকরা দেখেন না। হ্যাঁ, তো এই বিষয়টা আমরা যেভাবে করি, আমরা প্রথম যে কাজটা করি, প্রতি শতাংশ জায়গার জন্য আমরা 100 গ্রাম করে চিটা গুড়, হ্যাঁ অরিজিনাল যে চিটা গুড়টা আছে ওইটা আমরা 100 গ্রাম করে, আর 100 গ্রাম চিটা গুড়ের সাথে আমরা 400 গ্রাম সরিষার খৈল। এটা দেখেন গভীরতাটা যদি 10 ফিটের মতো বা 8 ফিট 10 ফিট হয় তাহলে এই পরিমাণে দিবেন, কিন্তু গভীরতা যদি কম হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পরিমাণে একটু কম দিতে হবে। হ্যাঁ, তো আমরা যেটা করি 100 গ্রাম চিটাগুড়, তার সাথে 400 গ্রাম সরিষার খৈল এবং 100 গ্রাম আটা, 100 গ্রাম ভুট্টার গুঁড়া যেটা একেবারে মিহি করা, পেস্ট করা বা পাউডার করা থাকে, ওইটা দিই 100 গ্রাম। আর 250 গ্রাম অর্থাৎ 250 গ্রাম দেবো রাইস পালিশ। আর এইটা আমরা ইস্ট আমরা টোটালি দিব না, অনেক চাষি ভাইরা ইস্ট দেন, আমরা ইস্ট ব্যবহার করি না। আমরা ইস্ট ব্যবহার না করার কারণ দেখেন ইস্টের কাজ হচ্ছে অধিক পচিয়ে মানে পচন কার্য সম্পন্ন করানো। এইগুলো আমরা পুকুরে যাই দেই না কেন ভাই, এইগুলা সর্বশেষ যাওয়ার স্থান তো পুকুরের তলা। এখন ইস্ট যদি পুকুরের তলায় গিয়ে হিউজ পরিমাণ পচাতে শুরু করে, একটা সময় মাটিতে দুর্গন্ধ আসবে, পুকুরের তলদেশের পরিবেশ কিছুটা হলেও নষ্ট হবে। যারা মাছ চাষের সাথে দীর্ঘদিন সম্পৃক্ত আছেন, কন্টিনিউ পুকুরে ইস্ট ব্যবহার করেন,
প্রাকৃতিক খাবারের সাথে, আপনাদের পুকুরের তলদেশের মাটিটা একবার উঠিয়ে শুকিয়ে দেখবেন যে কি লেভেলের আসলে গন্ধ মাটিতে, বিশ্রী রকমের গন্ধ থাকবে। আর যেই পুকুরের মাটিতে আসলে গন্ধ থাকে সেই পুকুরে মাছে কিন্তু স্বাদ আসে না। এটা পুকুরের তল স্তরের যে মাছগুলা, এইগুলাতে বিশ্রী রকমের গন্ধ আসে। এটা একটা খুবই চিন্তা ভাবনার বিষয়। তো দর্শক, এই জিনিসগুলা, যে উপকরণগুলো বললাম, 100 গ্রাম যদি 8-10 ফিট পানি হয় তাহলে এইটা দিবেন। তবে 8-10 ফিট পানির নিচে হলে পরিমাণে আরো কম দিবেন। চিটাগুড়টা 50 গ্রাম দেন, খোলটা অর্ধেক দেন, আটাটা অর্ধেক দেন, হ্যাঁ, রাইস পলিশটাও আলাদা দেন, অর্ধেক পরিমাণে দেন, ভুট্টার গুঁড়াটাও অর্ধেক পরিমাণে দেন। আর 10 ফিটের উপরে পানি হলে চিটাগুড় 100 গ্রাম, তার সাথে হচ্ছে 400 গ্রাম সরিষার খোল, তার সাথে দিতে হবে 100 গ্রাম আটা, 100 গ্রাম ভুট্টার গুঁড়া, 250 গ্রাম রাইস পালিশ। আমি আবার বলে দিলাম যাতে আপনারা ভুল না করেন। এইগুলা 3 দিন ভিজিয়ে রাখেন। প্রথমে চিটাগুড়টা ভিজিয়ে রাখেন, চিটাগুড়টা ভিজিয়ে একদম গুলিয়ে তারপর ওইগুলো ওইটার ভিতর দিয়ে দেন। একটু বেশি করে পানি দিয়ে দেন যেন ওইটা দ্রুত আসলে পচন কার্যটা সম্পন্ন হতে পারে এবং একটু দ্রুতই যাতে গলে যায়। তারপরে 3 দিন পর ওইগুলা পুকুরে ছিটিয়ে দেন, ছিটিয়ে দিয়ে হররা টানেন পুকুরে। 2 দিন হররা টানার পরে একটা ভালো কোম্পানির প্রোবায়োটিকের ডোজ করে দেন। দেখবেন যে এই যে ভিডিওতে মাত্র যে জুপ্লাঙ্কটন দেখলেন না, এর থেকেও দেখবেন যে যদি পুকুরে পরিবেশ ভালো হয় আপনাদের পুকুরে বেশি জুপ্লাঙ্কটন উৎপাদন হয়ে যাবে ইনশাল্লাহ। এইটাই কিন্তু আসলে প্রাকৃতিক খাদ্য উৎপাদন করার একটা উত্তম পদ্ধতি। এবং এই পদ্ধতিতে যে বিষয়টা ঘটে যে মাছের কিন্তু গন্ধ আসবে না, হ্যাঁ। কিন্তু আমরা যদি এটার সাথে সার ব্যবহার করি তাহলে রিস্কও থাকে, যেমন অ্যামোনিয়ার সমস্যা হতে পারে, অ্যামোনিয়া থেকে মাছে ফাঙ্গাল ইনফেকশন আসতে পারে। কিন্তু শীতকালে বা গরমকালে আমরা এই রকম ডোজগুলা শীতেও করি, গরমেও করি। কিন্তু শীতে অথবা গরমে 2 সিজনেই যদি আসলে আমরা এই পদ্ধতিতে ডোজ করতে পারি তাহলে মাছের যেমন কোয়ালিটিটা ভালো থাকবে, মাছ যেমন আসলে খেতে অনেক সুস্বাদু হবে, পাশাপাশি রিস্ক ফ্রি একটা চাষ ব্যবস্থাপনা হবে। দেখুন, আপনারা যে প্রোবায়োটিকের ডোজ করবেন, এই প্রোবায়োটিকের ডোজ করলে কিন্তু শুধু যে প্রাকৃতিক খাবার তৈরি হবে বিষয়টা এরকম না। প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি কিন্তু প্রোবায়োটিকের মাধ্যমে আপনার পুকুরের তলদেশের পরিবেশটা ভালো হতেও কিছুটা সে সহায়তা করে যদি ভালো কোম্পানির প্রোবায়োটিক হয়। মাটির যে গন্ধ, গ্যাস, হ্যাঁ, মাটি থেকে কিছুটা অ্যামোনিয়া সে সরাতে পারে না, কিন্তু সরাতে কিন্তু সে আসলে কমাই ফেলতে সে কিন্তু সহায়তা করে। এটা একটা ব্যাপার। সব থেকে প্রোবায়োটিকের যে বিষয়টা ভালো লাগে, আমি 2টা দিক লক্ষ্য করে আসলে প্রোবায়োটিক ব্যবহার করি। প্রথম যেটা উদ্দেশ্য থাকে সেটা হচ্ছে যে প্রাকৃতিক খাবার, এবং সেকেন্ড যেটা থাকে যে মাটির তলদেশের মাটির যে দুর্গন্ধ এটা দূর করে। এই 2টা হলেই যথেষ্ট আলহামদুলিল্লাহ। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, এছাড়াও আসলে প্রাকৃতিক খাদ্যের উপরে আমার একাধিক ভিডিও আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। দর্শক, যাদের পুকুরগুলো একদম লতা পাতা ঝোপঝাড় আচ্ছন্ন অর্থাৎ জৈব পদার্থ বেশি, তারা একটু হিসাব নিকাশ করে চিন্তা ভাবনা করে ব্যবহার করবেন যেন এইগুলা তো পুকুরের তলায় যাবে, গিয়ে যেন আবার গ্যাস না হয়ে আপনার মাছ না মারা যায়। এটা চিন্তা করে কিন্তু ব্যবহার করবেন। আমরা এরকম ভালো পরিবেশের পুকুরে ব্যবহার করি। পুকুরের তলদেশে প্রচুর রকমের কাদা থাকলে সাবধানতার সাথে ব্যবহার করতে হবে। এটা একটা কিন্তু চিন্তা ভাবনার বিষয়। পরে আপনি ভালো করতে গিয়ে আবার যেন খারাপ না করে ফেলেন। তবে পুকুরের পরিবেশ যদি ভালো থাকে, এই প্রাকৃতিক খাবারের ডোজগুলো মানানসই হবে এরকম যদি আপনি মনে করেন, তো সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। যাই হোক দর্শক, আমাদের এই তথ্য এবং পরামর্শে যদি আপনাদের কিছুটা হলে উপকার হয় তাহলেই আসলে আমাদের ভিডিওটি করার সার্থকতা থাকবে। তো সকল চাষিভাইদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।